সেনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। Благодарю вас, мамонони प्रधानमंत्री, мамонони знак Грузии, প্রিয় বন্ধুগণ। এবার ডোনাল্ড ট্রাম্পের পরে শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে মহাবিপদে পড়েছেন নাহিদ ইসলাম, ক্ষমতা হারাচ্ছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে থাক। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, এই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় 5,000 কোটি টাকা, না জানি 500 কোটি টাকার একটা খেলার হিসাব আসছিল যে রোসাটম নামক রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তারা এখানে একটা সিন্ডিকেট সিস্টেমে অনেকগুলো টাকা শেখ পরিবারকে দিয়েছে। টিউলিপ এবং সজীবজের জয় সহ একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাটা পাচার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বেই বর্তমানে চলছে বাংলাদেশ, কিন্তু সময় যত এগোচ্ছে ততই অবস্থা খারাপ হচ্ছে বাংলাদেশের। সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ চলছে, হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ, এই অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, এই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় 5,000 কোটি টাকা, না জানি 500 কোটি টাকার একটা খেলার হিসাব আসছিল যে রোসাটম নামক রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তারা এখানে একটা সিন্ডিকেট সিস্টেমে অনেকগুলো টাকা শেখ পরিবারকে দিয়েছে। টিউলিপ এবং সজীবজের জয় সহ একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাটা পাচার হয়েছে। এই ইস্যুতে রাশিয়া এবং বর্তমান সরকারের মধ্যে আসলে সম্পর্কটা কেমন? যখন এই প্রতিবেদনটা প্রকাশ হলো, বিপরীত দলের রাজনৈতিক নেতৃত্ব যারা, তারা এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। পাশাপাশি গণমাধ্যমগুলো প্রতিবেদনটা তারা ফলো করে প্রচার করেছেন। কিন্তু সরকারের সাথে, রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্কটা ফাটল ধরলো নাকি আসলে পজিটিভলি আছে? দর্শক, আপনি তো একটু ভালো করে খেয়াল করেন, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার কূটনৈতিকভাবে বিশ্বের যেই সব দেশগুলোর সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপের পক্ষে যায় নাই। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত রাশিয়ার যিনি রাষ্ট্রদূত আছেন, তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যেটা পরিকল্পিতভাবে রোসাটমের ইমেজ নষ্ট করার জন্য এই কাজটা করা হয়েছে, এবং কি যে কোম্পানিটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। তো এত বড় দুর্নীতির ইস্যু আসার পরও এই প্রকল্পটা নিয়ে সরকারের ভূমিকা কি, এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করতে চায়? বা ধরেন এই ইস্যুতে রাশিয়ার এই পারমাণবিক যে প্রকল্পটা আছে সেটা কি আপাতত বন্ধ রাখতে চায় নাকি এটাকে কন্টিনিউ করতে চায়? এই মুহূর্তে আসলে কি চায়? তো প্রথমবারের মতো আমাদের উপদেষ্টা সরকাররা আসার পর আপনার এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন খুবই কি বলা যায় সজ্জন ব্যক্তি, আমাদের এই মুহূর্তে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি বলছেন যে প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী, এবং বাকি যে প্রকল্পগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার আশাবাদী, মানে রাশিয়ার সাথে এই কমিউনিকেশনটা চলছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এক প্রোগ্রামে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলছেন যে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে প্রথম ইউনিট চালুর ব্যাপারে মানে আপনাদের সিদ্ধান্ত কি, বা এই যে এখানে নানান ঘটনা ঘটলো এরপর আসলে প্রকল্পটাকে আলোর মুখ দেখবে নাকি মুখ থুবড়ে পড়বে। তো তিনি আপনার সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন যে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটটি চালুর ব্যাপারে আমরা আশাবাদী। আর এই মুহূর্তে সরকারের প্রথম পরিকল্পনার মধ্যে বিদ্যুৎ সেক্টরের এটাকে চালু করাই হচ্ছে তাদের প্রথম আলোচনা। আর বাকি যে প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ হবে না, সেগুলো আপনার চলবে। তো ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছেন যে রাশিয়ার রাষ্ট্রদূত তার সাথে দেখা করেছিলেন, তার সাথে আলাপ করেছে। তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাশিয়ার সরকার এই ব্যাপারে আলোচনা করেছে এবং বাংলাদেশ তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে আপনার থাকার ইচ্ছা প্রকাশ করেছে। আরেকটু যদি আপনাদেরকে আমি এখানে তথ্য দেই, ফাইনালি সরকারের যতটুকু কথাবার্তা থেকে আমরা বুঝছি যে ভারতের যে আদানি গ্রুপ থেকে যে বিদ্যুতের ইস্যুটা সেটা নিয়ে কিন্তু একটু আলোচনার ইস্যু হয়ে গেছে। আবার ধরেন আদানি গ্রুপ প্রায় $800 মিলিয়ন নাকি বাংলাদেশের কাছে পাবে। তাহলে আমরা যে বিদ্যুৎ সেক্টরে লক্ষ লক্ষ কোটি টাকা দিলাম, এই টাকা কই গেল? আদানি পাবে $800 মিলিয়ন। এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চিঠি পাঠিয়েছে। তবে এটা বলছে যে এই টাকা পরিশোধ না করলে এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করে দিবে। বিষয়টা কিন্তু আবার এমন না। আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে যে বাংলাদেশের কাছে এটা বিক্রি করবে, সেখান থেকে তারা লাভবান হবে। তো হুট করে আদানি গ্রুপ যদি মনে করে যে $800 মিলিয়ন দিবে না, এই মুহূর্তে সরকার কই থেকে দিবে, আমরা বিদ্যুৎটা বন্ধ করে দেয় 1 সপ্তাহের জন্য, এটা কিন্তু আবার বিদ্যুতের চুক্তিতে একটা ঝামেলা তৈরি হবে। তো এই মুহূর্তে একটা বিদ্যুৎ সেক্টর নিয়ে বড় ধরনের ধাক্কা কিন্তু যাচ্ছে। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে কিছুটা ডিস্টারবেন্স, কয়লার সংকট আছে 1-1.5 মাসে। এর মাঝখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবত বিশেষ করে কুমিল্লা সহ আরো অনেক এলাকায় বিদ্যুৎ কিন্তু ভালোই সংকট হচ্ছে। তো এর মাঝখানে যদি রাশিয়ার সাথে আবার ধরেন এই প্রকল্পের ইস্যু নিয়ে এই প্রকল্প সামহাউ এটাকে বন্ধ করা হয় অথবা যে গতি আছে সেটাকে থামাই দেওয়া হয়, তাহলে আগামী 2-4 মাস পরে বাংলাদেশ বড় ধরনের বিদ্যুৎ ঘাটতিতে পড়তে যাবে। সম্ভবত এই সকল জিনিসগুলোকে কেন্দ্র করে বা পাশাপাশি যেহেতু এই দুর্নীতির ইস্যুটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান বা এটা নিয়েও আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে ওরকম ইনভেস্টিগেশন এখনো হয়নি, হয়তোবা পরবর্তী সময় কোনো রাজনৈতিক সরকার আসলে এটা সম্পর্কে একটু নাড়াচাড়া হলেও হতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে পুতিনের জন্য সুসংবাদ হচ্ছে রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা দূরত্ব তৈরি হবে এই পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে অনেকে ভাবছিলেন বা আমরা দেখছিলাম অনেকে বলছিলেন। তো আপাতত এটার আশা নাই। বেসিক্যালি ডক্টর ইউনূসের সরকার কোনো কূটনৈতিকভাবে আমার ধারণা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক কিন্তু খারাপ করার পক্ষে না। আপনি দেখেন ভারতের সাথে যত কথাই বলছেন, পাশাপাশি মোদির সাথে সাইড লাইনে একটা বৈঠকেরও কিন্তু তিনি ট্রাই করছেন, এমনটা আমরা গণমাধ্যমে দেখছি। আবার পাকিস্তানের সাথে সমান ব্যালেন্স রাখছেন, চীনের সাথেও রাখছেন, আরব রাষ্ট্রগুলোর সাথে রাখছেন, যেন ইন ফিউচার বাংলাদেশ কোনো ধরনের কোনো ঝামেলা না পড়ে। সম্ভবত এই জিনিসটাকে মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বর্তমানে চলছে বাংলাদেশ, কিন্তু সময় যত এগোচ্ছে ততই অবস্থা খারাপ হচ্ছে বাংলাদেশের। সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ চলছে, হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ, এই অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে। অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশে। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইউনূসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন শেখ হাসিনা। তাকে বলতে শোনা গেল ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছেন, সামনে চুরি করছেন। দুবাই, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, ভিয়েতনাম এই সমস্ত জায়গার মাধ্যমে টাকা পাচার হচ্ছে। কি বলছেন শেখ হাসিনা, শোনাবো আপনার। মানে লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে আর সমানে চুরি করে যাচ্ছে। সেই দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যাক, আমি আর বেশি সময় না নিয়ে একটু বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আজকে যারা স্বজন হারিয়েছে আমি জানি, হয়তো তাদের
আপনাদের সুরক্ষিত শুধু একটু বলতে পারি, আমি আর রেহানা একই দিনে একই সাথে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আমরা হারিয়েছি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার সাথে আমার মাকে হত্যা করা হয়েছে, আমার ভাই কামাল, জামাল, রাসেল তো মাত্র 10 বছরের ছোট, তাদেরকে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ 1 মাসও হয়নি বিয়ে হয়েছে, তাদের হাতে তখনও মেহেদি রং, তাদেরকে হত্যা করেছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে, আমার আব্বার মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে, পুলিশের এক অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে। একই সাথে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে আক্রমণ করে প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এইবার যে জুলুম অত্যাচার, ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে অত্যাচার করেছিল একইভাবে এরা অত্যাচার করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, মুক্তি দিতে হবে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি যে এই দুঃশাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে, আর আগামীকাল এই বিরুদ্ধে যে যেখানে আছে সে সেখানে যার মতো করে প্রতিবাদ করবে। আমি আর সবাই না নিয়ে আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই, কারণ আপনাদের কষ্টের কথাগুলি আমার জানার দরকার, সেটাই আমি শুনতে চাই। আর আওয়ামী লীগ বারবার করে আঘাতে পাচ্ছে, তারপর তো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তি থাকে, সুখে থাকে, পেটে ভাত থাকে, কাজ থাকে, অর্থ উপার্জন করতে পারে, চিকিৎসা, শিক্ষা, দীক্ষা সব দিক থেকে সুব্যবস্থা আমরা করি। আর তারপর এই কিছু লোক অর্থশালী, মানে অর্থলোভী বিদেশিদের দালালি করে টাকা নিয়ে বাংলাদেশের মানুষের সর্বনাশ করে। কাজে আমি আবারও আপনাদের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আপনাদের কথাগুলো আমি শুনতে চাই। আমার খুব কষ্ট হয়, কারণ আমি যদি বলতে পারি যে আমি তো সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, আজকে সেইটুকু কেড়ে নিয়ে নিল, সেটাই কষ্ট। শুধু একটু বলতে পারি যে আমাদের দিকে তাকান, একই দিনে বাপ মা ভাই বোন সব হারা, ঘর হারা, বাড়ি হারা, অসহায় সহায় সম্বলী দেশের মাটিতে একমাত্র 6 বছর রিফিউজি হিসেবে থাকতে হলো। কাজে কি কষ্টের মধ্যে দিয়ে থাকবে সেটা অন্তত আমি বলতে পারি যে আমরা অন্তত নিজেরা জানি, নিজেদের জীবন দিয়ে জানি। এদিকে সম্প্রতি এক সংবাদ সংস্থার সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ ইউএস আওয়ামী লীগের নেতা রব্বি গোলাম। তিনি ইউনূস সরকারের দিকে তোপ দেখে বাংলাদেশের বিষয়ে বিশ্বের নজর কাটতে চেয়ে বলেন যে বাংলাদেশ আক্রমণের মুখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা এর সমাধান করা প্রয়োজন। রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু বাংলাদেশে সেটা ঠিকভাবে হচ্ছে না। এটা একটা সন্ত্রাসী বিদ্রোহ। আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই সমন্বয় সাধনের জন্য আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ জায়গায় রাখার জন্য। আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ করতে এবং তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলেছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন। তরুণ প্রজন্ম ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়, তাদের কারসাজি করা হয়েছে। রব্বি গোলাম কি বলেছিলেন শোনাবো আপনাদের। Bangladesh is under attack, and that attack needs to be addressed by the international community. Yes, if there is a political uprising, that's fine, but it is not what's going on in Bangladesh. This is exactly a terrorist activism and rising of this, destruction. And we need your help. And I really appreciate and thank you that our team, Mr. Salahuddin and many other are joining us here. And we are traveling anywhere and everywhere that's needed. Our many leaders are sheltered here in India. Our many leaders we are very thankful to the Indian government that they provided the alignment. And we really appreciate what have done the Prime Minister and Narendra Modi have provided the safe, travel permit for our Prime Minister, Honorable Sheikh Hasina. So we are also thankful
thankful to the people of India. They are great here, and we have seen a lot of people. So many people here around are so much communicative, hospitable, and so much well mannered and behaved. So we want to ask this currently this advisors in Bangladesh that just step down and then go back where you came from. You, Dr. Yunus, are not belongs to here in Bangladesh. Bangladesh need Honorable Prime Minister Sheikh Hasina, and this is the message for the people of Bangladesh that she is coming back, and we will come back, and she's coming back as the Prime Minister. And absolutely, and young generation, you have done mistake, you have done some wrong thing, but that's not your problem. You've been manipulated. So please know your culture, know your history, know the value of 1971, the freedom fighters, the freedom fighting, and the founding generations, the freedom fighters of Bangladesh. And with that, our Prime Minister, Honorable Sheikh Hasina, her family, her father, the founding father of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman, we hold the value and dignity and the morality and the justification. With that, we are strong, and we are here to let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. অন্যদিকে 1971-এর মুক্তিযুদ্ধের সময় যেভাবে পাকিস্তানি সৈন্যরা তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা চালিয়েছিল সেই কথারও উল্লেখ শেখ হাসিনা করেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। শনিবার 15 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্থাৎ প্রশংসা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন? জাতিসংঘ মহাসচিবের সাথে এর আগে কি সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন? বিষয়টি তেমন তাৎপর্যপূর্ণ নয়, তারপরে আলাপ করছি। 2018 সালে জাতিসংঘ মহাসচিব যিনি অ্যান্টনি গুতেরেস, তিনি ছিলেন জাতিসংঘের মহাসচিব। 2018 সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। জুন মাসে দায়িত্ব নেন, জুলাই মাসে গুতেরেস সফরে আসেন। সেই সময় সেনাপ্রধান তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন। আমি এই কথাটা এই জন্যই বলবার চেষ্টা করছি, সে সময় ছিল রাজনৈতিক সরকার, আজকের মতো ছোট জগন্নাথ সরকার ছিল না। সে সময় আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব এসেছেন, জাতিসংঘ মহাসচিব এসে সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু আজকে ভারপ্রাপ্ত সরকার প্রধান, যেটি নামপত্রের নাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, বৈঠক করছেন, নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আবার সেনা প্রধানও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করছেন। কেন? এই জন্যই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু পুরোপুরি সেনাবাহিনী নির্ভর। আজকে যদি সেনাবাহিনী চায় যে মোহাম্মদ ইউনূস আগামীকালকে ক্ষমতায় থাকবে না, তাহলে সেটি হবে। সেনাবাহিনী 5 অগাস্ট চেয়েছিল, ওই সময় পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল, দেশের রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর দুর্বলতার সুযোগে সেনাবাহিনী মনে করেছিল 5 আগস্ট সময়কালে যে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না।
ক্ষমতায় থাকে না, ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আমি বরাবরই বলি এসব আন্দোলন ফান্দোলন কিচ্ছু নয়, আন্দোলন জাস্ট মুখে মুখে। সেনাবাহিনী যদি না চাইতো এসব আন্দোলন করে নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে পদত্যাগ করানো যেত না। সেনাবাহিনী চেয়েছে বলেই পদত্যাগ করানো গেছে। ঠিক আজকেও 45 সময় যে অবস্থাটা ছিল আজকেও একই অবস্থা, আজকে বলবো আরো করুণ অবস্থা। কারণ আওয়ামী লীগ তো একটা বিশাল রাজনৈতিক দল, একটা বটবৃক্ষ, একটা মহিরুহ সম একটি রাজনৈতিক দল। আজকে যে সরকারটি আছে তাদেরও রাজনৈতিক দল আছে, কিন্তু সেই রাজনৈতিক দল এই সমাজে একটি ঘৃণিত। এই রাজনৈতিক দলে যারা যুক্ত সমন্বয়করা তারা ঘৃণিত। দুদিন আগেই দেখেছেন একটি টিভি চ্যানেলের। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।